প্রেম মক্কা ফাটাফাটি হবে সিন মন কেমনের চাই একটু হাসির নিকটিন মজা হবে প্রেম মক্কা ফাটাফাটি হবে সিন আমার ছক ভাঙা কনসেপ্ট বেবি ডোন্ট বি সো পারফেক্ট আমার ছক ভাঙা কনসেপ্ট বেবি ডোন্ট বি সো পারফেক্ট ধরতে পারবেন না বসা ছেড়ে কখন দেবো হাঁটা কারণ এটা অরুণিমার আড্ডা 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 এটা অরুণিমার আড্ডা। নমস্কার, আপনারা দেখছেন অরুণিমার আড্ডা। আমি রয়েছি আপনাদের সঙ্গে অরুণিমা, এবং আজকে অরুণিমার আড্ডার বিশেষ অতিথি প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তী। সৌরভদা, তোমাকে স্বাগত জানাই অরুণিমার আড্ডায়। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, প্রত্যেকেই জিজ্ঞাসা করছে এখন, সেটা হচ্ছে যে করোনা, লকডাউন, কোয়ারেন্টাইন, এই যে সমস্ত শব্দগুলো জীবনে চলে এলো, তারপর জীবনটা কিরকম ভাবে তুমি কাটাচ্ছ? কতটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ তো হয়েছে, চেঞ্জ আমাদের প্রত্যেকের হয়েছে, ইন্টারনালিও হয়েছে, এক্সটার্নালিও হয়েছে। আমাদের সবাইকে এখন মুখোশ পরে ঘুরতে হয়, কম বেশি আগেও আমরা মুখোশ পরে ঘুরতাম, এখন শুধু দেখা যায়, এখন শুধু দেখা যায়, তখন দেখা যেত না। আমার কোথাটা কি মনে হয়েছে যে প্রকৃতি আমাদেরকে সাইলেন্টলি কিছু একটা বলছে এই প্রসেসটা দিয়ে। মানে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এত বড় একটা ডিজাস্টার দেখিনি ওয়ার্ল্ড ওয়াইড। এবং তুমি যদি দেখো পৃথিবীতে যত মাস্টারপিস তৈরি হয়েছে সব কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবং আমি ফিল করতাম এটা পার্সোনালি, যে আমরা মানে আর সেরকমভাবে মাস্টারপিস হচ্ছে না, যেগুলো মানে 10 বছর, 20 বছর, 50 বছরের নয়, তাদের লংজিভিটি পৃথিবী যতদিন থাকবে ততদিন তারাও থাকবে, লাইক চার্লস চ্যাপলিনের কাজ বা কিছু। তো আমার মনে হয়েছে এরকম একটা ডিজাস্টার আমাদেরকে অনেক আঘাত দিয়েছে, আমাদের অনেক কাছের মানুষকে কেড়ে নিয়েছে, আমাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। এবং এগুলো তো নেগেটিভ সাইড, আমরা ভীষণভাবে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা লুকোনো পজিটিভ সাইডও আছে। আমরা এই সময় অনেকটা নিজেদেরকে ইন্টারনালি দেখার সময় পেয়েছি। যারা রেগুলার কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে তারা আবার নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে পেরেছি। আমরা পড়াশোনা থেকে শুরু করে, ভাবনা চিন্তা থেকে শুরু করে, সবটা মিলেমিশিয়ে একটা ভালো খারাপ দুটোই একটা মেলবন্ধন। এবার তোমাকে বুঝতে হবে যে তুমি এরকম একটা কঠিন পরিস্থিতি, এরকম একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি, যেটা হয়তো আমরা এক্সপেক্টই করছিলাম না যে আমাদের জীবনে আসবে। কারণ আমরা সবাই একটা খুব সিকিউর লাইফ লিড করছিলাম, খুব সুন্দর, সকাল হচ্ছে, আমরা যাচ্ছি, কাজ করছি, পয়সা পাচ্ছি, সবাই নতুন নতুন মোবাইল ফোন কিনছে, একটা শপিং মল, যেন দেখে মনে হতো পৃথিবীতে দুঃখ যন্ত্রণা বলে কিছু নেই। সবাই আমরা খুব হ্যাপি থাকার চেষ্টা করছি, হ্যাপি থাকাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইরকম একটা ধাক্কা, যে ধাক্কাটার জন্য পৃথিবী প্রিপেয়ার ছিল না, আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, সেই ধাক্কাটা খাওয়ার পরে তুমি সেই ধাক্কাটা থেকে কতটুকু পজিটিভ নির্যাস নিতে পারছো, এবং সেটা তুমি তোমার কাজে, যে কাজই করো, আমরা যেহেতু একটা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, সুতরাং আমি সেটা নিয়েই কথা বলবো, সেটা নিয়ে আমি বলতে পারি, বাকি বিষয় আমি খুব বেশি জানি না। তো সেইটাতে তুমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছো আমার মনে হচ্ছে সেটা ম্যাটার করে। তো আমি ইন্টারনালি এটা ভীষণভাবে আঘাত পেয়েছি, এবং আমার জীবনের অনেক ভালো মুহূর্ত, ভালো মানুষ এই রোগটায় আক্রান্ত হয়েছে।
আমাকে ছেড়ে চলেও গেছে, কিন্তু শো মাস্ট গোজ অন, আমাদের জীবন চলবে। এবং এই টোটাল একটা চরম নেগেটিভ জিনিস থেকে আমি অবশ্যই কিছু পজিটিভ জিনিস নিয়েছি, এবং যেগুলো আমার আগামী কাজে রিফ্লেক্ট করবে বলে আমার মনে হয়। তোমার কথায় একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমার যেটা মনে হলো, যে এই যে মাস্টারপিস তৈরি হয়নি আর কি, তুমি বললে তোমার সোশ্যাল মিডিয়াতে একবার একটা লেখা আমি দেখেছিলাম যে এখন পৃথিবীতে প্রচুর গল্প তৈরি হয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটা সিনেমা তৈরি হয়েছে। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কেন তোমার এই ধারণাটা হলো, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তুমি যদি একটা উদাহরণ দিয়ে বলো যে তোমার কাছে কোনটা গল্প এবং কোনটা সিনেমা। প্রথমটা কি ছিল প্রশ্ন? এই ধারণাটা কিভাবে তোমার, মানে কেন হলো এই ধারণাটা যে এত গল্পের মধ্যে গোটা কয়েক গল্প সিনেমা হয়েছে? একবার এখানে আমি দেখছি অনেক বিখ্যাত অভিনেতার ছবি রয়েছে, মানে আমার পছন্দের অভিনেতা অনেকেই রয়েছেন এখানে, যাদেরকে দেখে আমার মানে আমি যখন অভিনয়কে সিরিয়াসলি নিই এবং আমি যখন এক্সপ্লোর করা শুরু করি, আমি যখন পড়াশোনা করা শুরু করি, মানে আমি যখন আর অডিয়েন্স হিসেবে সিনেমা দেখছি না, আমি যখন একজন স্টুডেন্ট হিসেবে সিনেমা দেখছি, তো তখন আমি নাসিরুদ্দিন শাহ রয়েছেন, অনেকেই রয়েছেন এখানে, দিলীপ কুমার রয়েছেন। আমি দিলীপ কুমারকে ঠিক আমার উল্টো দিকেই রয়েছেন ওনার ছবিটা। তো ওনার একটা উক্তি আমার মনে পড়ে গেল, ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা অভিনয় করা কি কঠিন? উনি হেসে বলেছিলেন, না, ভালো অভিনয় করা কঠিন। যে কোনো জিনিসই ভালো করা কঠিন। পৃথিবীতে অনেক সিনেমা হয়েছে, হাজার হাজার সিনেমা হয়েছে, কিন্তু হাতে গোনা কয়েকটা মাস্টারপিসই হয়েছে। সেটা অনেক, তুমি যে কোনো অভিনেতার ক্ষেত্রেও তুমি যদি ধরো, মার্লন ব্র্যান্ডো পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। মার্লন ব্র্যান্ডো জীবনে প্রচুর কাজ করেছেন, কিন্তু তারও কিন্তু মাস্টারপিস রয়েছে, স্ট্রিট কার নেম ডিজায়ার রয়েছে, দ্য ওয়াটারফ্রন্ট রয়েছে, বা আমরা ওনার শেষের দিকে যখন আমরা দ্য গডফাদার দেখি রয়েছে। মানে এইটা না, মানে এর কোনো থিওরি নেই। এর থিওরি আমার মনে হয় আবিষ্কার হয়ে গেলে সিনেমারই ম্যাজিকটা নষ্ট হয়ে যাবে। কোন কাজটা মাস্টারপিস হবে, যে চলো অরুণিমা আমরা একটা ছবি বানাই এবং সেটাকে একটা মাস্টারপিস তৈরি করি, আমার মনে হয় এইভাবে সিনেমা হয় না। এই কনফার্মেশনটা কখনো হতে পারে না আগে থেকে। মানে 2 আর 2 4 মিলে গেল, কি সুন্দর, আমিও ভেবে ফেললাম, হলো না। আমরা ওভারঅল একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি, সেই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। সেই প্রসেসটা দিয়ে গিয়েই হয়েছে। এবং যারা এই ধরনের মাস্টারপিস সৃষ্টি করেছেন, কুরোসাওয়া জীবনে এত বড় বড় ছবি বানিয়েছেন, কিন্তু তারও কি সব মাস্টারপিস? পথের পাঁচালী তৈরি হয়েছে, পথের পাঁচালী তৈরি হওয়ার পরেই পৃথিবী নড়ে চড়ে বসলো, যেরকম একটা মাস্টারপিস তৈরি হয়ে গেল। তো এইটার জন্য আমরা কি মানে খুব প্ল্যান করে কিছু হয় না। প্ল্যান করে আমার মনে হয় যে মানে কি বলবো, খুব সাধারণ মানের কিছু কাজ হয়, কিন্তু এটা একটা প্রকৃতির সাথে, এটা একটা যিনি সৃষ্টি করছেন তার মননের সাথে, প্রকৃতির সাথে যারা অভিনয় করছে, এই সব একটা মিলেমিশে একটা ম্যাজিক তৈরি হয়। ঠিক যেভাবে করোনা, কোভিড তুমি জিজ্ঞেস করছিলে, এরকম একটা ডিজাস্টার তৈরি হয়, আবার এই সব কিছু মিলেমিশে পজিটিভিটি মিলে একটা ম্যাজিক তৈরি হয়, এবং সেই ম্যাজিক থেকে সেই মাস্টারপিসগুলো তৈরি হয়। এবং এর স্পেসিফিক কোনো থিওরি নেই। যদি সত্যি সত্যি এর থিওরি আবিষ্কার হয়ে যেত, তাহলে তো হাতে গোনা কয়েকটা মাস্টারপিস হতো না, তাহলে তো আমি চাইলেই একটা মাস্টারপিস বানিয়ে ফেলতে পারতাম। কিন্তু এটা তো চাইলেই হবে না, এবং কোনটা হবে কোনটা হবে না আমরা কেউ জানি না। টু বি অর নট টু বি, হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, এই ঠিক এই জায়গাটাই আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই যে তুমি বলছো মাস্টারপিস হবে কি হবে না, সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? আমি তোমাকে 3টে অপশন দিচ্ছি: 1 সময়, 1 অডিয়েন্স, এবং যিনি তৈরি করছেন ধরা যাক তার মৃত্যু। মানে এরকম তো আমরা দেখে এসেছি যে একজন জীবিত মানুষ, তিনি কাজ করে গেছেন, তাকে নিয়মিত সেই কাজের এই মৃত্যুর থেকে এইটা কিন্তু রেজাল্ট। হ্যাঁ,
আমরা রেজাল্ট দিচ্ছি হ্যাঁ। যে তিনি একজন গ্রেট ফিল্ম মেকার, তাকে আমরা একটা রেকগনিশন দিচ্ছি। তার মৃত্যুটা কোথাও গিয়ে একটা এইটা নয়, এইটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। বেশ। এইটা একটা এক্সটার্নাল বিষয়। হ্যাঁ। পুরস্কার এইগুলো নিয়ে আমি যাচ্ছি না। সময়টা খুব ইম্পর্টেন্ট, এবং মানে যে সময়টা তুমি বলছো সেই সময়টা ওই ফিল্ম মেকারকে বা ওই পেইন্টারকে বা ওই যিনি মিউজিকটা সৃষ্টি করছেন তাকে কিভাবে আঘাত করেছে, আচ্ছা। সে কিভাবে এফেক্টেড হয়েছে। হ্যাঁ, মানে মানে একই জায়গায় অনেকে ক্লাস করে, সেখান থেকে একজন ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট তৈরি হয়। সেটা অভিনয়ের ক্ষেত্রেও হয়, তুমি থিয়েটার করছো, অনেকেই করছে, সবাই করছে, যিনি ডিরেক্টর সবাইকেই একইভাবে বোঝাচ্ছে। তাহলে একজন তার মধ্যে থেকে একজন আউটস্ট্যান্ডিং কিছু একটা করে ফেলছে, মানে তার নিজস্ব একটা ইন্টারনাল জার্নি না হলে এক্সটার্নালি তোমাকে যত কিছুই আমি প্রোভাইড করি তুমি একটা অ্যাভারেজ কিছুই করবে। কারণ তোমার নিজের ভেতরে যদি সেই বিষয়টা না থাকে, সেই জার্নিটা না থাকে, সেই যন্ত্রণাটা না থাকে, সেই পেইনটা না থাকে, তোমার হাতে আমি যত কিছুই তুলে দিই, তুমি সেটাকে সেই যে ইন্টারনাল প্রসেসটা যদি তোমার না হয়, তোমার যদি জীবনে সেই দর্শনই না থাকে, ফিলোসফি না থাকে, সেগুলো কোথা থেকে আসবে? বিবেকানন্দ বলেছিলেন যে অভাব না হলে বোধ হয় না। সেই বোধ যদি আমার না থাকে, আমি চোখের সামনে দিয়ে চলে গেলে বুঝবো কি করে? আমার বোধই তো আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এটা তোমাকে কে বলবে? তুমি যখন অভিনয় করছো, তুমি যে কোনো কাজই করো, সুতরাং এই বোধ, এই চেতনা, এর সাথে সময় ভীষণভাবে মানে রিলেশন রয়েছে। কিন্তু সব থেকে বেশি রিলেশন রয়েছে যে সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে তার। এই জন্যই আমার মনে হয় যে বাকি সব প্রফেশনের থেকে কোথাও গিয়ে একটা অভিনয় বিষয়টা আলাদা করে দেয়। কারণ এই প্রফেশনেই তোমাকে নিজেকে খুঁজতে হয়, নিজের ভেতরটাকে খুঁজতে হয়, নিজের ভেতরের জার্নিটাকে খুঁজতে হয়। এবং এইটার সাথে এক্সটার্নাল, আমি তোমাকে যখন একটা স্ক্রিপ্ট দিলাম, তুমি স্ক্রিপ্টটা পড়লে, তুমি একটা চরিত্রকে তৈরি করার চেষ্টা করছো, এইটার সাথে কিন্তু দেখো তুমি একরকমভাবে করবে, আমি একরকমভাবে করব, এক্স একরকমভাবে করবে, ওয়াই একরকমভাবে করবে। মাস্টার ক্লাস বা মাস্টারপিস সেটাই হচ্ছেন, তারাই হচ্ছেন যে তার ইন্টারনাল জার্নিটা, তার ইন্টারনাল ফিলোসফিটা সে যখন ওই কাজের সাথে ইমপ্লিমেন্ট করতে পারছে, সেইটা থেকে যাচ্ছে 20 বছর, 50 বছর, 100 বছর, সেটা মানুষের মনে থেকে যাচ্ছে। মানুষ সেটাকে দীর্ঘদিন নিজের কাছে রেখে দিচ্ছে, সেই ছবিটার সাথে বা সেই সিনেমাটার সাথে, সেই পেন্টিংটার সাথে, সেই চরিত্রটার সাথে কথা বলছে। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন ছোট ছিলাম, যখন আমি টিভিতে সিনেমা হতো, তখন আমি দেখতাম বাংলা সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা যা হতো, শনি রবি তখন সিনেমা হতো। তো তখন আমি দেখতাম যে একজন বয়স্ক মাথায় একটা বৃদ্ধ অভিনেতা, আমি বলতাম যে ওই দাদুটাকে আমার খুব ভালো লাগে, ওই দাদুটাকে আমার খুব ভালো লাগে। পরে শুনলাম ওনার নাম তুলসী চক্রবর্তী, এবং পরে বুঝতে পারলাম যে উনি পৃথিবীর একজন আশ্চর্যতম ম্যাজিশিয়ান। তো কীরকমভাবে সিনেমা আমাদেরকে মানে এফেক্ট করে দেখো। আমি যখন পরশপাথর দেখছি, তখন কিন্তু আমি বোধহয় খুব বেশি হলে, প্রথমবার পরশপাথর দেখছি তখন আমি খুব ছোট, খুব বেশি হলে 6-7-এ পড়ি। 6-7-এ পড়ি। আজকের এই আলোচনার প্রসঙ্গে আমি বলি যে আমি যখন পরশপাথর দেখেছি, আমি তো পরশপাথরে যে বাচ্চা ছেলেটা ছিল, লবণ চুষ খাবি দে, পাথরটা দে, তো আমি ওই বাচ্চা ছেলেটারই বয়সী তখন, এবং বাচ্চা ছেলেটার চোখ দিয়েই সিনেমাটাকে দেখার চেষ্টা করছি। তো আমার কিন্তু এখনো ছবিটার সংলাপ, তুলসীবাবুর বলার ধরন, সেটা ওই কাঁচা মনে যেভাবে এফেক্ট করেছে, আমার মনে হয় যে আমার আরও মানে আমি যতদিন বাঁচবো এটা একইভাবে। বা পথের পাঁচালীতে একটা সিনে ডেথটা দিয়ে পিঠ চুলকাতে ভোটকে একই সাথে 4 জন ভোটকে পড়াচ্ছেও, আসুন চক্রবর্তীবাবু 10 পয়সার মুড়ি নিবি, একই সাথে 4 জনের সাথে একটা মানুষ কথা বলছে। বা যখন পরশপাথরে বলছে প্রিয়দোষ, সে এক সময় ছিল,
রাত জেগে থিয়েটার যাত্রা খুব শুনেছি, খুব শখ ছিল, অভিনয় করেছি। জনায় প্রবীর, বিল্লমঙ্গলে সাধক, জয়দেবে পরাশর, কর্ণার্জুনে কর্ণ, ভাগ্য ভাগ্য নাহি জানি, ছায়া কিংবা কায়া, কোন মায়া সৃজন, নারী কিংবা নর, কি আকার তার কর্ণ, সেসব দিন গেছে প্রিয়, তো সেসব দিন গেছে। আমি কিন্তু মানে বড় হয়ে যাওয়ার পর বা অভিনয় করার পর এইটাকে সেভাবে আমি শুনিনি। আমি যে তোমায় বলছি বা আমার মনে দাগ কেটেছে, সেটা কিন্তু ওই ছেলেবেলায় দাগ কাটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই দাগ কাটাটা যে একটা মানুষ কি ম্যাজিক করছে, একটা মানুষ কিভাবে তার ডেলিভারি করছে, যে একটা বাচ্চার মনে গোল্ড রাশে যখন চ্যাপলিন নিজের ফিতেটাকে খাচ্ছে, তো কি এমন ম্যাজিক হচ্ছে। মানে আমার অভিনয় করতে আসা এবং আমার এই পেশাটা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি মানে তোমার সাথে কথা বলে ভালো লাগছে তাই বলছি, যে যা যা এর এক্সটার্নাল জিনিস আছে, নাম, যশ, খ্যাতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষকে তার কাজ দিয়ে মানুষ চিনবে, সে রিকগনিশন পাবে, বাট এগুলো ইজ ভেরি ভেরি বাই প্রোডাক্ট। আসল প্রোডাক্ট হচ্ছে সেই ম্যাজিকটা, যে ম্যাজিকটা দিয়ে তুমি এগুলো আসবে পেছন পেছন। এগুলো কখনো আমাকে এই জন্য কখনো টাচই করে না, আমি কখনো এগুলো ফিলই করতে পারি না। এগুলো ঠিক আছে, কিন্তু ওই আমি একটা ছেলেবেলায় একটা মানুষ সংলাপ বলছে, সেই সংলাপটা আমি এত বয়সেও গিয়ে আমার মনে আছে এবং সেটা আমি একবার শুনেছি। সে তার এই বলার ধরনটা কি ম্যাজিক, যেটা যেমন মানে সহজ সরল তেমনি আকর্ষণ করেছে। সত্যজিৎ বাবুর মতো একজন ওই লেভেলের ইন্টেলেকচুয়াল মানুষ, তার কত সরল প্রেজেন্টেশন, যেখানে পরশ পাথরটা পেয়ে কাঁদছে, তুলসীবাবু কাঁদছেন, এবার কাঁদছেন, ওইটাকে কেউ হাসাতেও পারতেন, কোনো পরিচালক বলতেই পারতেন তুমি খুব লাউড হাসো, তো ওনার মনে হলো বা ওনাদের মনে হলো করে কাঁদছে। আমি দেখছি ক্যামেরাটা তুলসীবাবুর থেকে আস্তে 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 প্যান করে চলে গেল জহর রায়ের উপর। জহর রায় এসে দেখছে বাবু কাঁদছে, ও কাঁদছে, কি ঘটেছে কি না, মানে অত বড় একটা ম্যাজিক, এবং কি সেটা সিম্পলিসিটি দিয়ে হচ্ছে। তোমার পড়াশোনা, তোমার জ্ঞান, তোমার নলেজ, সেটা মানে এক্সট্রিম লেভেলের পরেও তোমার মধ্যে লুকিয়ে থাকা যে সরলতা, আমার মনে হয় যে সেইটাই একমাত্র দর্শককে টাচ করতে পারে, সেই সিম্পলিসিটিটাই। এবং সেটা ওই রকম একটা মানুষ, ওই রকম একটা মানে যাকে দেখে পৃথিবীর অনেক বড় বড় পরিচালকরা সিনেমাকে নতুনভাবে দেখতে শিখেছে, বলতে শিখেছে, তার মধ্যেই সরলতা। তোমার অরণ্যের দিন রাত্রি, রবি ঘোষের চরিত্র যখন বলে, ওই রকম একটা মানে কমপ্লেক্স অবস্থায় একটা মানুষ বেকার হয়ে বলে আমি বেকার, তো তার ভিতরে লুকিয়ে থাকা যে ফিলোসফিটা রয়েছে। নায়কে যখন বলছে যে আমাকে উনি অপমান করেছিলেন পাখার সামনে কে, উনি যখন আমার বাড়িতে আসছে, আমার ভিতরে ভিতরে একটা আনন্দ হচ্ছে। এই যে ভেতরে ভেতরে একটা সাইকিটাকে ধরা, যে আমার ভেতরে ভেতরে একটা আনন্দ হচ্ছে, এটা ভালো লাগছে, খারাপ লাগাও আছে। এখন সেই অ্যানালিসিসটা করে একদম ওই ফিলোসফিটা যদি ভেতরে না থাকে, শুধু অন্তঃশ্বাস শূন্য একটা ছবি তুলে দিলাম, তার মধ্যে কিছু মিউজিক দিয়ে দিলাম, তার মধ্যে দুটো ক্যারেক্টার গান গেয়ে ফেললো, কথা বলে ফেললো, এগুলো হবে, চলবে, কিন্তু থাকবে না, মাস্টারপিস হবে, থাকবেও না। 2006 থেকে রাজা গজায় আমরা তোমাকে রাজার চরিত্রে দেখেছি, ম্যাসিভ হিট, প্রত্যেকে জানে, সৌরভ চক্রবর্তী সেলিব্রিটি হয়ে গেছে। 1980 থেকে 2006 যে জার্নিটা, মানে বেড়ে ওঠা, পড়াশোনা, ফাঁকি দেওয়া, প্রেমে পড়া, ফুটবল খেলা, সেই জায়গাটা সৌরভ চক্রবর্তী কিরকম ছিল, সেটা মানে কিরকম কেটেছে 2006 থেকে মানে রাজা গজায় আসার আগে? হ্যাঁ, মানে আসার আগে তাই রিফ্লেকশন হয়েছে রাজা গজায়। আমি একটু আগে যাচ্ছি, তারপর আমি আসছি বিষয়টায়। মানে আমার বেড়ে ওঠাটা ভীষণই মজাদার। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে খেলতে বেরিয়ে যেতাম, আসতাম, আবার ফুটবল ক্রিকেট সব। আমি জুনিয়র মোহনবাগানে তখন ফুটবল খেলি,
আসি, ফুটবল খেলতে চলে যাই, আবার পাড়ার ক্রিকেট খেলতে শুরু হয়ে যায়, আবার বিকেলের ফুটবল শুরু হয়ে গেল। তা আমাকে পাড়ার সবাই বলতো, আমার মা বাবাকে বলতো যে পড়ে কখন, পড়ে নেয়। কখনো আমাকে কেউ কখনো প্রেশার করেনি যে সব ও 4 ঘন্টা পড়ছে, ও 6 ঘন্টা পড়ছে, 2 ঘন্টা পড়লে বা 3 ঘন্টা ও করে নেবে, সেটা কতক্ষণ ওটা ইম্পর্টেন্ট না, যেটা প্রয়োজন ও করে নেবে। তো এইভাবে একটা জীবন যখন একটা ফ্লোতে চলছে, হঠাৎ একদিন আমার বাবা মারা যায়। হঠাৎ একদিন মারা যায়। কেন বলছি? কারণ সে অফিসে চাকরি করতেন, অফিস থেকে ফোন করে বললেন আমি বাড়ি আসছি, রাতেই খাবো, রোড অ্যাক্সিডেন্ট হলো বাড়ির কাছে, সে মারা গেল। তো একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল আমার জীবন। মানে আমি কত ছোট? আমি তখন এক্স্যাক্টলি 93-তে মোটামুটি, মানে আমি খুব বেশি মানে বাবার মৃত্যুটা, মানে বাবা আমার কাছে একদমই বন্ধুর মতো ছিল। মানে আমি বড় বয়সে অনেক বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে দেখতাম যে হয়তো আড্ডা দিচ্ছে, আমরা বা সিনেমা দেখছি, সন্ধ্যে হলেই বাবা আসছে, সব ঠিকঠাক হয়ে চেয়ার টেবিল সব ঠিক হয়ে গেল। তো আমার এটা খুব অবাক লাগতো। মানে আমি তো সারাদিন অপেক্ষা করে থাকতাম কখন বাবা আসবে। বাবা মুড়ি চানাচুর নিয়ে আসতো, আমরা মুড়ি চানাচুর খেতাম। তারপর আমরা তখন থাকতাম রাসবিহারিতে। আমি যদি বলতাম বাপি চলো একটু থামস আপ খাবো, বাপি হাঁটতে নিয়ে যেত হাজরা মুড়ি। তখন বুঝতাম না, আমার পাশের বাড়িতেই দোকানটাতেই তো পাওয়া যায় হাজরা মুড়ি কি। এই যে একসঙ্গে হাত ধরে হাঁটা, সেটা আমি তো খুব কম পেয়েছি, কিন্তু সেইটা যখনই সে সময় পাচ্ছে, সে আমায় সময় দিচ্ছে, সেইটা আমি বুঝেছি অনেক পরে গিয়ে, যে থামস আপটা ইম্পর্টেন্ট না। খাচ্ছি একটা থামস আপ নিয়ে হাঁপাবি, কিন্তু এই যে অতটা আমরা হাঁটছি একসাথে এবং ফিরে আসছি, সেগুলো কনসিয়াসলি বলো সাবকনসিয়াসলি বলো ভেতরে থেকে গেছে। ওখান থেকেই আমার যেটুকু বোধ বলো, চেতনা বলো, মূল্যবোধ বলো, ভ্যালুজ বলো, জন্ম সেখান থেকে হচ্ছে। আমার বাড়ির উল্টো দিকের বাড়িতেই থাকতেন একজন বিখ্যাত মানুষ, প্রিয়রঞ্জন দাস মুন্সী। আমরা পাড়ার ফুটবল টুর্নামেন্ট হলেও ওনার কাছে যেতাম, কাকু টাকা দাও। ক্রিকেট টুর্নামেন্ট হলেও বলতাম বল কেনার টাকা দাও। সরস্বতী পুজোর সময় যেতাম, ওই দাও, চাঁদা দাও। তো বলতো, যেমন বাচ্চাদের আমরাও বলি, বল সরস্বতী বানান বল দেখি, কুজ্জটিকা বানান বল দেখি। বন্ধুরা পারেনি, ছোট বলেছে, আমি খুব স্মার্টলি বলে দিয়েছি, বাহ ভালো বলছিস, চাঁদা দিই। বাবাকে সবাই বলছে যে আজকে তো প্রিয়দার বাড়িতে, তাদের কাছে এই এক্সটার্নাল ফ্যাক্টরটা, উনি একজন এত বড় মানুষ, তার কাছে গিয়ে তো তোমার ছেলে দারুণ উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ সেই জন্যই তোকে এত কষ্ট করে পড়াশোনা করাবি, এটার জন্য তো আর আলাদা করে হাততালি দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং এগুলো আমি নিয়েই ছোটবেলা থেকে বড় হওয়া। তো তারপর বাবা মারা যাওয়ার পর আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি কখনো চাকরি করেছি, কখনো কিছু জামা কাপড় কিনে গার্মেন্টসে বিজনেস করেছি, রাত্রেবেলা থিয়েটার করছি। এবার আমি এটা বুঝতে চাইছি যে আমার ইনার ফোর্স আমাকে কোন দিকে নিয়ে যায়। আমি, কারণ আমার তখন ফিনান্সিয়াল কন্ডিশনও মারাত্মক খারাপ। আমি সারা কলকাতা তখন পায়ে হেঁটে ঘুরি, পকেটে 10 টাকা নিয়ে আমরা রাস্তায় বেরোতাম, আমি আর আমার এক বন্ধু। তো এরকম একটা সময় যাচ্ছে, কিন্তু আমি কি চাইছি, তবে যখন আমরা থিয়েটার করতে যেতাম, আমি যখন দেখতাম যে ওই সময়টাই একমাত্র আমি আর কোনো কিছু মনে রাখতে পারছি। আমার জীবনের এত যন্ত্রণা, পেন, ভালো খারাপ, পকেটে পয়সা না থাকা, ওই সময়টাই আমি সবটা ভুলে যেতে পারছি এবং একটা অদ্ভুত আনন্দ পাচ্ছি, অদ্ভুত মজা পাচ্ছি, ভালো লাগা তৈরি হচ্ছে। তো সেইখান থেকে আমি বুঝতে পারলাম যে আমি জীবনে, কিন্তু তখন আমার ফিনান্সিয়াল কন্ডিশনও খুব খারাপ, কারণ আমার বাড়ির দায়িত্ব আমাকে নিতে হয়েছে খুব ছোটো বয়স থেকে। কারণ সবটাই আমি আমার আবেগ দিয়ে, বা আমি ওই আমার বেশি খেয়ে পড়ে বাঁচতে হবে, তো মাকেও তো বাঁচাতে হবে। সে ভয়ঙ্কর একজন অসুস্থ মানুষ। তো তখন আমি একটা দ্বন্দ্বের মধ্যে পড়লাম। তো তারপর আমি থিয়েটার করতে করতে প্রফেশনাল থিয়েটারে যুক্ত হলাম অরুণ ব্যানার্জির সাথে। লাগলে বলবেন বলে একটা মজার নাটক হতো, সেটা আমি করতাম এবং সেখান থেকেই পয়সাও পেতাম। এবং ওইটা করতে করতেই রাজাবাজার অডিশন হয়, অডিশনে আমি সুযোগ পাই এবং প্রায় 1.5-2 মাস ধরে ওই অডিশনটা চলে। তখন তো বিষয়টা এতটা ইজি ছিল না, তখন একরকমভাবে সিস্টেম কাজ হতো। সুতরাং তারপর আমরা ওই অডিশন দিতে প্রায়, আমি যখন অডিশন দিতে যাই তখন দেখেছিলাম 70-72 জন রয়েছে রাজার চরিত্রটার জন্য। তো দিতে এইটাই আমি বলতে চাইছিলাম যে
ওই রকম একটা কঠিন সময় হয়তো সময় আমাকে প্রস্তুত করছিল এরকম একটা কিছুর জন্য। ওই প্রিপারেশনটা আমার ইন্টারনালি হয়তো খুব কনসিয়াসলি হচ্ছিল কিনা আমি জানি না, কিন্তু সাবকনসিয়াসলি তো হচ্ছিলই, যেটা গিয়ে আমি যখন রাজাবাইয়ের অডিশন দিতাম, অনেক নামি নামি অভিনেতা অভিনেত্রীরাও দিচ্ছে, ভালো অভিনেতা মানে দিচ্ছে। তো আমি একদিন হঠাৎ দেখে আমি যখন মনিটরে দেখলাম, তখন আমাকে বলা হলো, কারণ আমার পাশে যেও অডিশন দিচ্ছে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের একজন শ্রেষ্ঠ অভিনেতা বলে আমি মনে করি, এবং সে রাজার চরিত্রে। তো লাস্ট আমরা দুজনেই সিলেকশনে ছিলাম। কিন্তু ভালো অভিনয় খারাপ অভিনয় ওটা একটা আলাদা পার্ট, ওতে আমি যাচ্ছি না। কিন্তু আমি যখন স্ক্রিনে দেখছি তখন আমি শিওর ছিলাম আমি হব এই ক্যারেক্টারটা, আর কোনো মানে অপশন হতে পারে না এটা থেকে। এটা যাই হোক, মানে সেই মানে আমার ইনোসেন্সিটাই বলো, আমার ইন্টারনাল জার্নিটাই বলো, আমার যে আমি ভেতর থেকে যে প্রিপারেশনটা জীবন আমাকে শিখিয়েছে বা তৈরি করেছে, সেটা রিফ্লেকশনটা আমি ওখানে দেখতে পাচ্ছি। যে একটা ছেলে ইন্টেলিজেন্ট কিন্তু চালাক না, সে একটা তার দাদা যে চাইল্ড লাইক গজার চরিত্রটা, তাকে একইভাবে সামলানো, তাকে একইভাবে ভালোবাসা, তাকে একইভাবে মানে আমি ট্রুলি বিলিভ করি রাজা গজার চরিত্রটা আমরা দুজনে হয়তো করেছি, কিন্তু মানে এই সিরিজটার প্রোটাগনিস্ট কিন্তু গজার চরিত্রটা, এটা আমি খুব শুরুতে বুঝে গেছিলাম। বাকিরা কিন্তু মানে অনেকেই বলেছে এটা তোদের মধ্যে কম্পিটিশন হয় না, তোদের মধ্যে একটা ইগো ওই হয় না। তো আমি অনেক আগে বুঝে গেছিলাম যে হয়তো দুটো চরিত্র কাজ করছে এটা নাম ভূমিকায়, কিন্তু প্রোটাগনিস্ট হচ্ছে ওই চরিত্রটাই। আমার কাজ হচ্ছে ওই চরিত্রটাকে আগলানো, ঠিক যেভাবে মা বাবা আমাদেরকে আগলায়, সামনে ঠেলে দেয়, প্রাইজ নিয়ে দূর থেকে দাঁড়িয়ে থাকে। তো সেই ম্যাচুরিটিটা, সেই বোধটা আমাকে কিন্তু আমার ওই আগের জার্নিটা শিখিয়েছে। ওই জার্নিটা দিয়ে না গেলে হয়তো আমার এই বোধ বা চেতনা তৈরি হতো না, এবং ওই কাজটাকে আমি ওইভাবে ইন্টারপ্রেট করতে পারতাম। এই যে বোধ এবং চেতনার ব্যাপারটা এলো, আমার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। তুমি তো একজন সুদক্ষ অভিনেতা, তো তুমি যখন আমি এখানে একটু ইন্টারাপ্ট করব, মানে এই তুমি যে বলছো সুদক্ষ অভিনেতা, আজকে 2006 থেকে ধরো 14 বছর অভিনয় করার পর কম বেশি থিয়েটার, সিনেমা, ধারাবাহিক, মেগা সিরিয়াল করে আমি আজকে বুঝতে পারছি যে আমি একটা স্টার্টিং পেয়েছি। মানে আমি যেভাবে আমি সবসময় দেখতাম, ধরো তুমি দেখছো একজনকে, তুমি মেসমেরাইজড হয়ে যাচ্ছ, কেন হয়ে যাচ্ছ? সে তো ওই 4টে লাইনই বলছে, যে 4টে লাইন আর 5 জন বলছে। তো সে যে প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে ওই আউটপুটটা বার করছে, সেইটা আমি এত বছর ধরে খুঁজেছি, এবং আজকে আমি বলতে পারি যে আমি ঠিক যেভাবে কাজটা করতে চাইছি বা আমি যেভাবে করতে চেয়েছি এতদিন রাদার, তো সেই স্টার্টিং পয়েন্টটা পেয়েছি। সুতরাং সুদক্ষ বললে চলবে না। এবার তুমি বলো। এটা বিনয় ছিল। আচ্ছা, তুমি যখন অভিনয় করো, যে চরিত্রে অভিনয় করছো সেই চরিত্রের সত্তা একটা রয়েছে, সৌরভ চক্রবর্তীর নিজস্ব সত্তা একটা রয়েছে। এইবার অভিনয় করার সময় সেই দুটো সত্তা কি আলাদা হয়ে যায়, নাকি মিলেমিশে একাকার হয়ে যায়, নাকি কনসিয়াসনেসের সাবকনসিয়াসনেসের তোমার একটা লড়াই চলে, দ্বন্দ্ব চলে, কি হয়? এটা মানে ডিপেন্ড করে তোমার চরিত্রের উপর, মানে তুমি কোন চরিত্র প্লে করছো। এইগুলো, এই যে তুমি যেগুলো বললে, এইগুলো না আমরা কিছু মেথড অ্যাক্টিং এর বই পড়ে জেনে যেতে পারি। তুমি যদি স্ট্যানিস্লাভস্কি, তারপরে হুটাইগেন, তারপর আরো যারা লি স্ট্রসবার্গ, জেনে নিতে পারি যে দ্যাট ইজ দ্য মেথড। কিন্তু সব তো আমরা যদি আবারও বলছি যে বই পড়ে যদি সব জেনে যাওয়া যেত, তাহলে একজন কি করে একজন হয়ে যাচ্ছে, বাকিরা হতে পারছে না। মেথড তোমাকে সব বলে দিলাম, সব অস্ত্র দিয়ে দিলাম, এখানে বিরিয়ানির সব ইনগ্রিডিয়েন্ট আমি রেখে দিলাম, কিন্তু মিক্সিংটা পৃথিবীতে কেউ করে দিতে পারবে না।
ওইটা তোমার বোধ, তোমার চেতনা, তোমার ইন্টারনাল জার্নি, এইটা তোমাকে বাকিদের থেকে আলাদা করবে যে ওইখানে আমি কতটা নুন দেবো, কতটা বিরিয়ানির মশলা দেবো, কতটা মাংসটাকে ফোটাবো, কতটাকে চালটাকে সেদ্ধ করবো, এইটা আমাকে কেউ বলে দিতে পারবে না। আমার প্রশ্নটা কী ছিল আমি ভুলে যাই, এটা হচ্ছে আমার মেন প্রবলেম, যে কোন প্রশ্ন দিয়ে শুরু হয়, আমি কোথায় কথা বলতে বলতে চলে যাই আমি জানি না। না হ্যাঁ, প্রশ্নটা এটা ছিল যে তুমি সৌরভ চক্রবর্তীর সত্তা। হ্যাঁ, এইটা ভীষণভাবে ডিপেন্ড করে আমি কোন চরিত্রে অভিনয় করছি তার উপর। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এর না কোনো ফিক্সড থিওরি নেই এবং আমি কোনো ফিক্সড থিওরি ব্যবহারও করি না। আচ্ছা। আমি ভীষণভাবে ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে ইটস ডিপেন্ড যে আমি কি চরিত্রে অভিনয় করছি এবং আমাকে খুঁজতে হয় সেই চরিত্রের প্রিপারেশনটা, সেই চরিত্রটাকে আমি কিভাবে প্রিপেয়ার করব সেটা, সেই চরিত্রটার পর সেটাকে কি আমি ভীষণ মেথডিক্যাল যাব, সেটাকে হয়তো আমি ভীষণ স্ক্রিপ্টটাকে প্রায়োরিটি দিলাম, এরকম হয়েছে আমি স্ক্রিপ্টটা একবার পড়লাম তারপর আমি স্ক্রিপ্টটা দেখলামই না, ছুলামই না, সেই মুহূর্তে যেটা স্পন্টেনিয়াসলি আসছে সেটা করছি। কিন্তু ইটস অল ডিপেন্ড যে আমি কী চরিত্রকে অ্যাপ্রোচ করছি এবং সেইটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করছে চরিত্রটার উপর। মানে এইটা আমার কোনো ফিক্সেশন বা কোনো অভিনেতারই সেই ফিক্সড হয়ে বসে থাকলে আমার মনে হয় হবে না। এটা তোমাকে সেই ফ্লেক্সিবিলিটি নিজের মধ্যে রাখতে হবে। আলাদা 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 কোনো একটা চরিত্র তুমি প্রিপারেশন একটা গান থেকেও করতে পারো, আচ্ছা কোনো একটা চরিত্র প্রিপারেশন তুমি কোনো ক্যারেক্টারকে লাইভ স্টাডি করেও করতে পারো, কোনো চরিত্রকে তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা, আমাদের মধ্যে তো লুকিয়ে সবই আছে, বদমাইশ লোকও আছে, ভালো লোকও আছে। আমরা কেউ বলতে পারবো না যে ছোটোবেলা থেকে আমরা কেউ খাটের নিচ থেকে 10 টাকা পেয়েছি চুরি করে নিয়ে নিই, গিয়ে আলু কাবলি খেতে চলে যায়নি, সবই আছে। আমাদেরকে সেটা বাইরে থেকেও খুঁজতে হয়, ভেতর থেকেও খুঁজতে হয়। এবার কোন চরিত্রটা আমরা বাইরে থেকে খুঁজবো, কোন চরিত্রটাকে আমরা নিজের ভেতর থেকে খুঁজবো, সেইটা জন্য এই 15 বছরের জার্নিটা খুব দরকার ছিল। এখন আমি একটু একটু বুঝতে পারি যে কোন ক্যারেক্টারটা কোথা থেকে পাবো, সবই এখানে রাখা সাজানো আছে, কিন্তু কোন বইটা তুমি কখন বার করবে সেইটা জন্য আমার এই এতগুলো বছর আর কি লেগেছে, যেটা একটা ইন্টারনাল প্রিপারেশন করতে পেরেছি বলতে পারি। তো একটা খুব অদ্ভুত প্রশ্ন বলতে পারি, জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আমরা না সবসময় বলি ও তো খুব ট্যালেন্টেড, ও তো খুব ট্যালেন্টেড। এই ট্যালেন্ট শব্দটা নিয়ে আমার মনে হয় যে এটা কি ইনবর্ন নাকি এটা অ্যাকোয়ার করতে হয়, তোমার কি মনে হয়? রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছিলেন, নাম বিদ্যাসাগর, কিন্তু সামনে থেকে দেখতে হবে, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলেন। তা গিয়ে দুজনের মধ্যে গল্পও হয়েছে, গল্প হতে হতে বিদ্যাসাগর ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা সবাই কি সমান ট্যালেন্ট নিয়ে জন্মায়, সবার মধ্যে কি সমান যোগ্যতাই থাকে? তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে আপনার মতো একজন গুণী মানুষের কাছে এরকম হালকা প্রশ্ন আমি আশা করি, কারণ সবাই যদি সমান যোগ্যতা নিয়েই জন্মাবে তাহলে আমি কেন আপনার সঙ্গে দেখা করতে এলাম, আপনার মাথায় কি দুটো শিং আছে? সুতরাং আমি এটা বিলিভ করি যে সবার ট্যালেন্ট এক না, কিছু কিছু মানুষ ট্যালেন্টেড, তারা ট্যালেন্ট নিয়ে জন্মায়, সে আর 5 জনের থেকে জন্মেই আলাদা। বাট ইম্পর্টেন্ট হচ্ছে সেই ট্যালেন্টটাকে তুমি লালন পালন করছো কিরমভাবে। সচিন তেন্ডুলকার ইন্ডিয়া টিমে সবার থেকে বেশি ট্যালেন্টেড ছিল, আবার সবার থেকে বেশি প্র্যাকটিস করত। আমি সচিন তেন্ডুলকারকে খুব পার্সোনালি চিনি বা আমি ওনাকে মিট করারও অপরচুনিটি পেয়েছি, মানে পার্সোনালি এরকমভাবে মিট করার পেয়েছি। তো উনি যতদিন ক্রিকেট খেলেছেন ততদিন মেঝেতেই শুতেন, ওইটাও ওনার প্রসেস, এবং উনি সবার আগে প্র্যাকটিসে যেতেন। উনি এটা ভাবতেই পারতেন আমি সব থেকে বেশি ট্যালেন্টেড। সুতরাং আমি সৌরভ গাঙ্গুলি একটা ইন্টারভিউতে বলছেন যে আমরা যখন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি আমরা সবাই বাউন্স প্র্যাকটিস করছি, করলোই না, নেটেই এলো না পুরো সিজন। একটা ওয়ার্ল্ড কাপ উনি নেটেই গেলেন, খালি এমনি একজন বল করছে আপনার নক করছে, হাইস্ট রান বেটার। সুতরাং উনি ট্যালেন্টেড, কিন্তু উনি যে প্র্যাকটিসটাও করতেন, আমি সবসময় যে এক্সটার্নাল প্র্যাকটিসে আমি যাচ্ছি না, তার যে ভেতরে যে চলছে, ভেতরে চলাটাই আসল, ওই জার্নি, যে জার্নিটা চলছে মানে সবার মধ্যে থেকে ওই জন্য পারফর্মাররা, শিল্পীরা, ক্রিয়েটিভ মানুষরা আলাদা। তো ভিড়ের মধ্যে বসে আছে কিন্তু সে ওখানে নেই, সে অন্য জোনে রয়েছে। এই জন্যই বেসিক্যালি বলা হয় না যে এরা একটু একা হয়,
তো সেই একাকিত্বটা আসলে ফিজিক্যাল একা না, মানসিক একা, মানে হচ্ছে না ওখানে গিয়ে তার মন কোথাও এখানে চলছে না, বা সে হয়তো এমন কিছু একটা ভেবেছে, সে হয়তো এমন একটা পেন্টিংকে নিয়ে বিকাশ ভট্টাচার্যের মারা যাওয়ার পর ওনার স্ত্রীর একটা ইন্টারভিউ দেখছিলাম একদিন, বলছিল বিকাশ 7টায় উঠে যায়, 12টা অবধি বিছানায় শুয়ে থাকে। তো তখন বলছে যে কি করছে, চাচ্ছে হাত দিয়ে তো পরে আঁকবো, ওটা আঁকতে তো 2 মিনিট সময় লাগে, তার আগে ভেতরে ভেতরে যে আঁকাটা চলছে, সেই জন্য যারা বুঝতে পেরেছে ট্যালেন্টকে, তারা দূর থেকে দাঁড়িয়ে দেখেছে এবং তাকে দূর থেকে যত্ন করেছে। সবসময় গিয়ে তাকে ডিস্টার্ব করে ঘেঁটে দিলে হবে না। চ্যাপলিন যখন একটা স্ক্রিপ্ট লেখা শুরু করতেন, তার স্ত্রী সন্তানকে বলতেন বেরিয়ে যাওয়া বাড়ি থেকে, কোনো জায়গায় যাও, তোমার যা যা কমফোর্ট আমি দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট উনি জানলাও খুলতেন না, যে দিন রাতও যেন আমায় ডিস্টার্ব করতে না পারে, যে আমার তো মাইন্ডের মধ্যে রয়েছে রাত হলে আমায় ঘুমাতে হয়, দিন হলে আমাকে জেগে থাকতে হয়, এইটাও যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে, এতটাই এতটাই এতটাই। সুতরাং এবং এতটা না হলে বোধহয় উনি ওই জায়গায় হয় না। সুতরাং ট্যালেন্ট তো নিশ্চয়ই আজকে মানে যেসব ট্যালেন্টেড মানুষরাই তাদের ট্যালেন্টকে এত বছর ধরে নারিশ করেছেন, তারা গ্রেট থেকে গ্রেটেস্ট হয়েছেন, গ্রেটেস্ট থেকে আরও বড় হয়েছেন। সুতরাং ওইটুকু থেকে থেমে যাবে আর কে তার পরের জার্নিগুলো করবে, সেটা তো তার উপর, সে কীভাবে আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু সবাই একরকম হয় না, আমার মনে হয় কিছু কিছু মানুষ, আবার অনেক ট্যালেন্টেড মানুষ নিজেকে ট্যালেন্টেড ভেবে আমাদের চোখের সামনে শেষও হয়ে গেছে। হ্যাঁ, সেটা হয়েছে। সুতরাং তুমি কিভাবে সেটাকে যত্ন করতে পারছো, সেটা আপ টু ইউ। কীভাবে বাকি প্রবলেমসগুলো বা নেগেটিভিটি থেকে তাকে বাঁচিয়ে রাখতে পারছো, তোমার কাজ তো সেটাই, যে তোমার পজিটিভিটিটাকে বাঁচিয়ে রাখা, যে এটা আমার কী বল ইউনিকনেস। নিজের ইউনিকনেস একটা মানুষ 70 বছরেও খুঁজে পায় না, আবার কেউ হয়তো 20 বছরেও খুঁজে পেয়ে যায়, 15 বছরেও খুঁজে পেয়ে যায়। যে জন্য সচিন 16 বছরে, মেসি এত কম বয়সে গিয়ে ইউনিকনেসটাকে খুঁজে পায় এবং সেটাকে লালন পালন করা, আমার মনে হয় সেটাই ইম্পর্টেন্ট সব থেকে। বড়ে अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना तुम। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় খেলতাম ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে সৌরভদা? ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলায় তো খেলেছি, কিন্তু এই সেগমেন্টে একমাত্র আমি একটু টেনশনে রয়েছি। মনে হচ্ছে আমি আদালতে দাঁড়িয়ে রয়েছি, আদালতের মধ্যে আমাকে বলা হবে যে যাহা বলি, কি বলে না, যাহা বলিবে সত্য, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্যই তো বলতে হয় ট্রুথ অ্যান্ড ডেয়ার। হ্যাঁ, ট্রুথ একদম বুঝে গেছো। ট্রুথ থাকলে সত্যি কথা বলতে হবে, যা প্রশ্ন করা থাকবে, এবং ডেয়ার যা লেখা থাকবে সেটা করে দেখাতে হবে। তো আমি এই সেগমেন্টের শুরুতে মোহাম্মদাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা। তাহলে মোটামুটি এইখানে কি কি করতে হবে না করতে হবে সব লেখা আছে। লাল গুলো হচ্ছে ডেয়ার আর হলুদ গুলো হচ্ছে ট্রুথ। সেটা আগে থেকে ঠিক করা আছে? হ্যাঁ, কিন্তু প্রশ্নগুলো বলা নেই। মানে ডেয়ারটা আমাকে মানে সেটাও আগে থেকেই তুমি ঠিক করে, মানে সবই তুমি করে রেখেছো? আচ্ছা, তাহলে আবার জিজ্ঞেস করার কি দরকার, যেটা করতে হবে বলে দিলেই তো হয়। না, এটা একটু তুলে নাও, কোনটা তুমি করতে চাও। আমি সত্যের কথা বলবো বন্ধুদেরকে। ইন্ডাস্ট্রি থেকে পাওয়া সব থেকে বড় অপমান বা আঘাত কি? হ্যাঁ, আমি একটু পড়ে দিই তাহলে সবার জন্য। আচ্ছা, ইন্ডাস্ট্রি থেকে পাওয়া সব থেকে বড় অপমান বা আঘাত কি? আমি তখন ছবি দিতে যাই, তখন আমি থিয়েটার করি এবং বিকেলে করে NT1-এই তখন আমরা ছবি দিতে যেতাম, কিন্তু NT1-এ আমার ঢুকতে দিত না। হ্যাঁ, কারণ একটা অফিসের ভেতর দিয়ে ঢুকতে হতো, কি ব্যাপার, কাকে ছবি দেবে, কি করতে হবে, তো ঢুকতে দেওয়া হতো না। তো আমি তখন বাইরে দাঁড়িয়ে থাকতাম, কোনো গাড়ি ঢুকলে বড় গেটটা দিয়ে, তখন গাড়ির পেছন পিছন ঢুকে যেতাম, ছবি টবি দিতাম। তো এরকম একদিন অনেক অপেক্ষা করে গাড়ির পেছন পিছন ঢুকেছি, ঢুকে এরকম ছবি দিয়ে দিতে অনেকগুলো ঘর রয়েছে। বিকেলবেলা 4-5 জন মুড়ি খেতে খেতে, চা খেতে খেতে একটু স্ন্যাক্স করছিল, তো আমি চলে গেছি স্ন্যাক্স হিসেবে। তো আমি গিয়ে বলছি, আরে ভাই তুই কোথা থেকে এসছিস, কি করতে এসছিস? না দাদা আমি করতে এসছি, ছবি দিতে। তোকেই তো খুঁজছিলাম। ভাই
এরকমই না, হিরোর ক্যারেক্টারটা এরকম লাগবে। তো আমার তো মনে, কোথা থাকিস তুই? আমি তো এই কাছেই থাকি, দে দেখি ছবি। দারুণ তো, তুই পরশুদিন থেকে আসতে পারবি তো টানা? হ্যাঁ দাদা। কি টাকা পয়সা নেবি বল, তো ছবির ব্যাপার। না দাদা ওইসব নিয়ে বলার দরকার নেই, আমি ওই করতে চাই। দে ছবি দে, ফোন আছে? হ্যাঁ, ফোন নাম্বার লিখে দে। দিয়ে তো আমি আনন্দে চলে গেলাম যে কালকে থেকে আমি। তো যাই হোক, আরো 4-5টা ঘর ঘুরে যখন ওই ঘরটা দিয়ে যাচ্ছি, আমার ছবিটারও মুড়িয়ে পড়া রয়েছে। হ্যাঁ, তো তখন আমি আবার ওই ছবিটাকে নিয়ে মুছে টুছে ঠিক করে চলে গেলাম। এগুলো লাইফের একটা জার্নির মধ্যে পড়ে, সুতরাং এই নিয়ে মন খারাপ করে লাভ নেই। পরের দিন আরো বেশি এনার্জি নিয়ে, আরো বেশি পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমি আবার গাড়ির পেছন ঢোকার জন্য কিন্তু রেডি ছিলাম। সুতরাং ওই ছবি ফেলে দাও, আমাকে আটকাতে পারে। এই পজিটিভিটিটা খুব দরকার। আচ্ছা, পরের কি করতে চাও? লাল না হলুদ? তুলে ফেলো। কি লেখা আছে? তোমার গলায় গান শুনতে চাই। খুব ভালো গান গাইছো। করেছে না আজকে গান ভাবে তো মানে, কিন্তু আমি এইটুকু তোমায় বলতে পারি যে অরুণিমার আড্ডায় এসে আমার এত ভালো লেগেছে। তো এই গানটা আমি অরুণিমাকে এবং অরুণিমার আড্ডাকে ডেডিকেট করছি, এবং এই আমার ভালো লাগাটাই গানটা দিয়ে ডিসক্রাইব করে দিচ্ছি। বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम